নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আজকে দিনভর কলকাতা হাইকোর্টে ছিল একগুচ্ছ গুরুত্বপূর্ণ মামলা। তার মধ্যে দুটি মামলা ছিল অত্যন্ত রাজনৈতিক হেভিওয়েট মামলা। একটি ছিল শুভেন্দু অধিকারীর মামলা। শুভেন্দু অধিকারীর আবেদন ছিল কলকাতা হাইকোর্টে যে রাজভবনের সামনে তাকে ধর্নায় বসতে দিতে হবে। তিনি কাদের নিয়ে ধর্ণা করবেন? যারা ঘর ছাড়া, পুলিশ যাদের অভিযোগ নিচ্ছে না, এবং যারা ভোট পরবর্তী হিংসার শিকার এমন কিছু পরিবার, এমন কিছু কর্মী সমর্থকদের নিয়ে তিনি রাজভবনের সামনে তিনি ধর্নায় বসবেন। কিন্তু পুলিশ বলছে 144 ধারা জারি রয়েছে, এলাকায় আপনাকে ধর্নায় বসতে দেওয়া যাবে না। তিনি এলেন হাইকোর্টে। হাইকোর্টে এসে তার দাবি যে গত অক্টোবর মাসে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা দিতে পারেন, তাহলে কেন তাকে ধর্ণায় বসতে দেওয়া হবে না? কলকাতা হাইকোর্ট কি উত্তর দিল জানেন? কলকাতা হাইকোর্ট বলল যে সেই ঘটনা যদি আইন বিরুদ্ধ হয়ে থাকে, তাহলে আপনাকে আরেকটা আইন বিরুদ্ধ কাজে আমি কখনোই পারমিশন বা অনুমতি দিতে পারি না। অর্থাৎ এখানে যে বিষয়টা খুব স্পষ্টভাবে উঠে এলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ধর্নার বিষয়টিও এখন আদালতের বিচার্য বিষয় হয়ে গেল। শুভেন্দু অধিকারী কি কৌশলে সেটাই করতে চেয়েছিলেন? এখন এটা নিয়ে রাজনৈতিক চর্চা। আমরা চলুন আলোচনার আগে দেখি প্রতিবেদন। কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতির করিডোর হয়ে উঠেছে রাজভবন। 13 জুন বিকেলে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে ঢুকতে গিয়ে পুলিশি ব্যারিকেডের সামনে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে হাইকোর্টের থেকে অনুমতি আদায় করে 16 জুন ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে ঢোকেন শুভেন্দু। এই ঘটনার রেশ মেলাতে না মেলাতেই ফের একবার আগামী কর্মসূচি নিয়ে পুলিশি বাধার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্ণা দিতে চান বিরোধী দলনেতা। 13 জুন পুলিশের কাছে ধর্ণার জন্য আবেদন করে বিজেপি। উত্তর না মেলায় ফের হাইকোর্টে বিরোধী দলনেতা। বুধবার ছিল এই মামলার শুনানি। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের মামলায় সওয়াল জবাবে রাজভবনের সামনে ধর্ণার দাবি পেশ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। কিন্তু শুভেন্দুর আইনজীবীকে বিচারপতি বলেন, বিকল্প জায়গায় সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি। উত্তরে শুভেন্দুর আইনজীবী জানান, 2023 সালে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্ণায় অনুমতি দিয়েছিল পুলিশ। এরপর ফের একবার বিচারপতি সিনহা বলেন, ওখানেই কেন বসতে হবে, শাসক দল বসেছিল বলে। সেই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা এটাও জানান যে এটা কোনো যুক্তি হতে পারে না। এই রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে মেরাব বেঁধে সেখানে কর্মসূচি করতে দেওয়া হয়েছিল, ধর্ণা কর্মসূচি করতে দেওয়া হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের ক্ষেত্রে বিগত দিনে যে কাজ রাজ্যের পুলিশ করেছেন সেটা কেন করেছেন সেটাও মনে হয় এই খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান, তো একটা আজব আবদার, মামার বাড়ির আবদার, যে নিজেরা হারবে ভোটে, সেখান থেকে নজর ঘোরাবার জন্য তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে, এসব হয় না। কোর্ট বিদায় করে দিয়েছে। যদি কোনো আদালতের কোনো বিচারপতি কোনো প্রশ্ন করে থাকেন, পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিতভাবে তার উত্তর দিয়ে দেবে। তবে রাজভবনের সামনে গত অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা নিয়েও কলকাতা হাইকোর্টেও প্রশ্ন তুলেছে। অভিষেকের ধর্ণায় পুলিশে কি পদক্ষেপ করেছিল তা জানতে চেয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অভিষেকের নাম না করেই তৃণমূলের ওই ধর্ণা নিয়েও বিচারপতি সিনহা বলেন, শাসক দলের এক নেতা গত অক্টোবর রাজভবনের সামনে টানা 5 দিন ধর্ণা দিয়েছিলেন। সেই সময়ও 144 ধারা লঙ্ঘন করা হয়েছিল। পুলিশ তখন কি পদক্ষেপ করেছিল? এদিকে বুধবার এক্স স্যান্ডেলে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণাকে আক্রমণ করেছেন। এক্স স্যান্ডেলের পোস্টে বিরোধী দলনেতা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানেও তিনি টেনেছেন অভিষেক প্রসঙ্গ। শুভেন্দুর দাবি, যে স্থানে শাসক দলের নেতা ধর্ণা দিতে অনুমতি পেয়ে যান, সেই জায়গাতেই তারা ধর্ণার অনুমতি চাইলে শর্ত আরোপ করা হয়। সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন তিনি। জায়গা পরিবর্তন করে ধর্ণার জন্য জয়েন্ট সেপের শর্তাধীন প্রস্তাব পেয়েছি। আমি আপনার শর্তাধীন প্রস্তাব গ্রহণ করছি না, কারণ এটি একেবারেই পক্ষপাত দুষ্ট। দুটি রাজনৈতিক দলের জন্য দুটো নিয়ম থাকতে পারে না। বুধবার কলকাতা হাইকোর্টে শুভেন্দুর আইনজীবী আদালতের কাছে অন্তত 1 ঘন্টার কর্মসূচির জন্য সওয়াল করেন।
কিন্তু সে বিষয়েও হাইকোর্ট এদিন চূড়ান্ত কোনো নির্দেশ দেয়নি। তবে বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে জানিয়েছেন, সকলকে সমান চোখে না দেখলে প্রশাসনের নিরপেক্ষতায় প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। আমরা প্রতিবেদন দেখলাম এবং প্রতিবেদনের পর আমরা পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা আলোচনায় যোগ দিয়েছেন, আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দীপ্তিমান বসু, বিজেপি মুখপাত্র। দীপ্তিমান দা, আপনাকে স্বাগত। রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বজিৎ দা, স্বাগত। রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার, প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আপনাকে স্বাগত। কিছুক্ষণের মধ্যেই যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বাণীব্রত ব্যানার্জি। তিনি এলে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি প্রথমেই দীপ্তিমান দা আপনার কাছে চলে যেতে চাইবো। দীপ্তিমান দা, আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী যে দাবি করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেটা পত্রপাঠ খারিজ করে দিলেন। বিচারপতির মন্তব্যটা খুব ইম্পর্টেন্ট। বিচারপতি বলছেন যে যদি 144 ধারার মধ্যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা অনৈতিক হয়ে থাকে, বেআইনি হয়ে থাকে, বা সেটা যুক্তিযুক্ত না হয়ে থাকে, তাহলে সেটাকে সামনে ঢাল হিসেবে রেখে আরেকটা একই ধর্ণা, রাজনৈতিক ধর্ণা, সেটা করতে দেওয়া, সেটা কতটা যুক্তিযুক্ত, এই গ্রাউন্ডে তিনি বাতিল করে দিলেন। তিনি অন্য জায়গা দেখতে বললেন। আমার বক্তব্য যে রাজভবনের সামনেই আপনাদের ধর্ণা দিতে হবে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন তাই আপনাদেরকেও ধর্ণা দিতে হবে, মানে কেন পরস্পরেই একই জায়গা আপনারা বেছে নিচ্ছেন? না, রাজ্যপালের দৃষ্টি আকর্ষণের জন্য তো রাজভবনের সামনাসামনি থাকতে হবে। আমি তোমাকে সৈকত একটা কথা বলবো, ভারতবর্ষের যে গণতন্ত্রের যে গঠনতন্ত্র, সেইটার ক্ষেত্রে বিধানসভা বা রাজভবন প্রত্যেক জায়গায় অ্যাক্সেস কিন্তু সব থেকে বেশি বিরোধী দলনেতার হওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে পিসি ভাইপো নির্দেশিত যে গণতন্ত্র চলছে, সেই গণতন্ত্রে এরা বিরোধী দলের কোনো মর্যাদাকেই স্থান দেয় না, কোনো মর্যাদাই দেয় না। আর যদি তারা এই বিরোধী দলের এই গণতন্ত্রের অবস্থান, শক্তিশালী অবস্থানকে তারা মানত, তাহলে রাজ্যের বিরোধী দলনেতা যিনি মুখ্যমন্ত্রীর সমান সমান যার মর্যাদা, হ্যাঁ, তাকে পুলিশ ঢুকতে দেয় না, মানে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে রাজভবনে ঢোকার জন্য। এই দৃশ্যও তো আমরা দেখেছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় একটা ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন। আচ্ছা, এই ফেডারেল স্ট্রাকচারটা কোথায় অন্তর্হিত হয়ে যায় যখন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আর্তনাদে বিচলিত হয়ে যখন এই পশ্চিমবঙ্গে দেখা করতে আসে, মহিলা কমিশন যখন দেখা করতে আসে, কেন্দ্রীয় SC/ST কমিশন যখন দেখা করতে আসে, এইখানকার পুলিশ বাধা দেয়, এইখানকার তৃণমূল কংগ্রেস বাধা দেয়, ফেডারেল স্ট্রাকচার সেখানে কোথায় যায়? আসলে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, এই রাজ্যের সরকার, এই সরকার আর তৃণমূল কংগ্রেসের মধ্যে তো কোনো পার্থক্য নেই, কোনো বিভেদ নেই। পাল্টা অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে আপনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলি সমস্ত বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সন্দেশখালীতে দাঁড়িয়ে বলেছিলেন ওখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন। সেই মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে কুণাল ঘোষের মতো নেতারা, রাজনৈতিক তৃণমূলের নেতারা পরিষ্কার অভিযোগ তুলেছিলেন যে তারা রাজনৈতিক কথা বলতে এসেছেন, তারা বিজেপির কথা বলতে এসেছেন। একেবারে সাদা কাগজে মহিলাদেরকে দিয়ে সই করিয়ে মিথ্যে কথা, রেপের মিথ্যে কথা লেখানো হয়েছিল। দেখুন, কুণাল ঘোষ কোনটা সত্যি আর কোনটা মিথ্যে উনি মাঝে মাঝে ওটা গুলিয়ে ফেলেন। কুণাল ঘোষ তো এর আগে আমরা দেখেছি যে পুলিশের গাড়িতে পুলিশ বাজনা বাজাচ্ছে আর কুণাল ঘোষ একদম চেঁচিয়ে বলছেন যে সারদার মুখ্য বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, ওকে আগে গ্রেপ্তার করুন। তো কোনটাকে আমরা বিশ্বাস করবো? কুণাল ঘোষের কথার মর্যাদা বা কুণাল ঘোষের কথার গুরুত্ব এই পশ্চিমবঙ্গের মাটিতে নেই, জনগণ এটা বিশ্বাসও করে না। কিন্তু আমরা সন্দেশখালীতে কি হয়েছে এটা এই তো সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে ওখানকার প্রান্তিক রমণীরা কিভাবে একটু মানে সহযোগিতা পেয়ে, একটু আইনের সহযোগিতা পেয়ে, যেদিনকে ওইখানে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো, তারা সাহস সঞ্চয় করে রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছে। সেইটাকে যারা মিথ্যা কথা বলে, সেটাকে যারা বলে যে এটা ভুয়ো, তাদের মানসিকতা নিয়েই তো আমাদের সন্দেহ সব থেকে বড়। বেশ, আমি সত্যজিৎ আপনার কাছে আসবো। আপনি কলকাতা পুলিশকে খুব কাছ থেকে দেখেছেন, ডেপুটি পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। আজকে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলের পোস্টটা আমি PCR কে বলবো যদি দেখানো সম্ভব হয়, যেখানে শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেল পোস্টে জয়েন্ট CP কে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বলছেন যে সেখানে ধর্নার জন্য আপনারা জায়গা করে দিতে পারেন, কিন্তু আজকে শর্তাধীন প্রস্তাব দিয়েছে জয়েন্ট CP, যেখানে তিনি বলছেন যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে পুলিশ। কলকাতা পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আপনি সেই প্রশাসনের অংশ ছিলেন এক সময়, এটা কোথাও কি একটা কি প্রশাসনের গায়ে কালির দাগ লেগে যায়, বারবার করে রাজনৈতিক রং লেগে যায়?
না, এটা ঠিক সেরকম ভাবে হবে না। ধরুন একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়টা কি বারবার করা যাবে? সেটা তো হয় না। প্রথম হচ্ছে যে আমি দীর্ঘদিন ওখানে কাজ করেছি, আপনি নিজেও জানেন যে ওই টোটাল জায়গাটা 144 লাগু করা আছে। প্রতি 60 দিন অন্তর অন্তর সেইখানে পুলিশ যিনি আছেন আমাদের পুলিশ কমিশনার, ওটা 144টাকে রেগুলার প্রত্যেকভাবে রিভাইজ করা হয় এবং ওটা 144 জুরিসডিকশনের মধ্যেই আছে। এখন যেই বিরোধী পক্ষের নেতা, আমি নাম হয়তো বলছি না, তিনি যখন হাইকোর্টে গেলেন, হাইকোর্টে যাওয়ার পরে স্বভাবতই একটা জাস্টিসের পক্ষে একটা ইললিগাল অর্ডার দেওয়া সম্ভব ছিল না তার চেয়ারে বসে। কারণ কোনো জাস্টিস তাকে দেখতে হবে যে 144-এর মধ্যে কোনো সভা সমিতি করা চলে না। অন্যায় যদি কেউ করে থাকে সেটা আগে হয়েছে, সেটা হয়তো উনি আলাদা বলতে পারতেন কিংবা তখন বন্ধ করা যেতে পারত, সেটা তখনকার ব্যাপার। কিন্তু নতুন করে যদি বিরোধী দলনেতা যখন বললেন যে ওনাকে দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হোক হাইকোর্ট থেকে অর্ডার, জেনারেলি হাইকোর্ট থেকে অর্ডার, আপনি নিজেও বুঝতে পারছেন যে কোনো হাইকোর্টের বিচারপতি কোনো একটা ইললিগাল অর্ডার চট করে এইভাবে দিতে পারে না চেয়ারে বসে, সেই জন্যই ওটা দেওয়া হয়নি। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন এটা পুরোপুরি যেখানে কোনো জায়গায় সভা সমিতি কোন জায়গায় হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে জয়েন্ট পুলিশ কমিশনার হেডকোয়ার্টারের উপরে, এবং উনি নির্ধারণ করে দেন এটা পারমিশন দেবে কি দেবেন না। দেখুন এই যে 21শে জুলাইয়ের যে জায়গাটা করা হয়, শহীদ স্তম্ভ করা হয় সিইসির গেটের সামনে, সেটা নিয়েও অনেক জল ঘোলা হয়েছিল আপনার বামফ্রন্টের সময়, যখন ওরা প্রথম শহীদ তর্পণ জন্য ওই জায়গাটা সিলেকশন করা হয়েছিল। তো এটা নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টে যেতে হয়েছিল। যেহেতু ওটা 144-এর মধ্যে পড়ছে না, সেহেতু হাইকোর্টের পক্ষে সুবিধা ছিল জায়গাটাকে স্পেসিফিক করে দেওয়া। কিন্তু যেহেতু যেই জায়গাটা মিস্টার অধিকারী চাইছেন, যেই জায়গাটা উনি করতে চাইছেন, বেসিক্যালি রাজভবনের যে নর্থ গেটটা আছে, আপনি গেছেন নর্থ গেট থেকে 20 ফিট সামনে, এইটা হচ্ছে গভর্নমেন্ট প্লেস ওয়েস্ট। সেইখানটায় বেসিক্যালি ওখানে কোনো সময়ই করা সম্ভব নেই। এখন কেউ যদি জোর জবরদস্তি করে থাকে এবং তখন যদি কোনো অ্যাকশন না নেওয়া থাকে, সেটা তখনকার ভুল, এটা ফ্যাক্ট। কিন্তু এইটা হচ্ছে যে নতুন করে সেইটাকে আর রিনিউ করা যাবে না, এই হচ্ছে ব্যাপার। এটা আপনি যেটা জানতে চাইছিলেন যে দাগের ব্যাপার নয়। দেখুন কলকাতা পুলিশটায় কোথায় সভা সমিতি হবে, কোথায় কিছু হবে, আমাদের সবকিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, এবং সেখানে আপনি যখন পিটিশন করবেন, ধরুন আপনি এই না গুলো বলার ক্ষেত্রে এটা কি রাজনৈতিক দল স্পেসিফিক হয়ে যায়? মানে কখনো দেখা যাচ্ছে নাটা শাসক দলের ক্ষেত্রে হচ্ছে না, বিরোধী দলের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন শাসক দল যখন থাকে, সরকারি দল থাকে, শাসক দল থাকে, তারা অনেক রকম ফেসিলিটি তারা প্রশাসন থেকে পায়। কারণ আপনি তো জানেন যে টোটাল পুলিশ তাদের কাছেই থাকে, তারাই সবকিছু দেখে, সুতরাং তারা কিছু তো সাহায্য পাই, এটা তো ফ্যাক্ট। তাতে দাগের ব্যাপারটা নয়। কিন্তু ঘটনা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে জুরিসডিকশন ব্যাপারটা থাকছে, দেখবেন সব কিছু এখন নির্ভর করে আছে রাজভবন কেন্দ্রিক। যেই কথাটা নিয়ে আপনি শুরু করেছিলেন, যে শুধু রাজভবন কেন, পশ্চিমবঙ্গের তো অনেক জায়গা রয়েছে, সেখানটাই তারা করতে পারবেন, যে কোনো জায়গায় করতে পারবেন। শুধু 144 এরিয়া রাজভবনের সামনে কিংবা নবান্নের সামনে কিংবা রাইটার্সের সামনে এরকম নয়, যেই জায়গাটাতে 144 নেই সেখানে করারই। দীপ্তিবান্দার উত্তরটা নিয়ে আমি বিশ্বজিতের কাছে যাব। বিষয় হচ্ছে সৈকত, তুমি যদি আগের কথা মনে করো, 2011 সালের আগে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে 2011-তে ক্ষমতায় এসেছিলেন, সেই এক্স চ্যানেলে ধর্মতলার, সেখানে ঠিক ক্ষমতায় আসার পর এই সরকার সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পেয়ে কিন্তু ওই জায়গায় সমস্ত আন্দোলন বন্ধ করে দিল, বন্ধ করে ওয়াই চ্যানেল, ওটা পিছনের দিকটায় যে জায়গায় করলে মানুষ দেখতে পাবে না, এইরকম জায়গায় সেই অবস্থানটাকে পরিবর্তন করা হলো। তার পরিবর্তন করার মূল কারণটাই হচ্ছে যাতে সাধারণ মানে গণতান্ত্রিক আন্দোলন পরিষ্কারভাবে কেউ না করতে পারে, মানুষ যাতে তার মধ্যে অংশগ্রহণ না করতে পারে। এখন বিষয় হচ্ছে যে কথাটা আমাদের সত্যজিৎ বাবু বললেন, তাহলে তো সেই ক্ষেত্রে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেই মিটিং করেছিলেন সেটা বেআইনি ছিল। সেই বেআইনি মিটিংয়ের ক্ষেত্রে জয়েন্ট পুলিশ কমিশনার যিনি হেডকোয়ার্টার, তিনি যে পারমিশন দিয়েছিলেন, তাহলে তো আজকে তাকে আদালতের সামনে উপস্থিত হওয়া উচিত। না, ওটাই তো কলকাতা হাইকোর্ট, আমি সেই প্রশ্নটাই তো বিশ্বজিৎদার কাছে নিয়ে যাবো এক্ষুনি। বিশ্বজিৎদা, আজকে একেবারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, কি বলছেন?
শাসক দলের এক নেতা, নাম নেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শাসক দলের এক নেতা গত অক্টোবরে রাজভবনের সামনে টানা 5 দিন ধর্ণা দিয়েছিলেন। সেই সময় 144 ধারা লঙ্ঘন করা হয়েছিল কি? যদি হয়ে থাকে তাহলে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? আজকে যে হঠাৎ করে 144 ধারা একেবারে সেটাকে রক্ষা করার জন্য পুলিশ অতি সক্রিয়, কোট আনকোট বিজেপির ভাষায় হয়েছে পুলিশ, সেইটা তখন কেন হয়নি? এটা আদালত জানতে চেয়েছে। আমার আপনার কাছে এই প্রশ্নটাই থাকবে যে 144 ধারা এটা কি কোথাও কোথাও শাসকের রক্ষা কবচ হচ্ছে, কোথাও বিরোধীদের আটকে দেওয়ার জন্য আলাদা জায়গা তৈরি করে দিচ্ছে? মানে 144 ধারা তো সবার জন্য সমান হওয়া উচিত। অবশ্যই তাই, এবং আদালত সেইভাবেই ব্যাখ্যা করেছে যে, এবং পরিষ্কার বলে দিয়েছে যে আগেরটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আরেকটা অন্যায় কেন করবে, সেই পরিষ্কার। কারণ এটা মূলত তুমি যদি আইনের কথাটা, যেটা সত্যজিৎ দা খুব সুন্দর করে বললেন যে কোথায় কোথায় আমরা এই সভা সমিতি করতে পারি, কোথায় কোথায় করতে পারি না, কিন্তু এই প্রশ্নটা উঠে আসবে রাজনৈতিকভাবে সবাই কেন ওই জায়গাটা পছন্দ করছে। আমি প্রথম যে কথাটা বলবো এটা হচ্ছে রাজভবনের রাজনীতিকরণ। কারণ রাজভবনকে রাজনীতির মধ্যে নিয়ে আসছে রাজনৈতিক নেতাদের দৈন্যতা, রাজনৈতিক দলগুলোর দৈন্যতা। যদি ওখানে সভা সমাবেশ না করা যায় তাহলে দৃষ্টি আকর্ষণ করা যাবে না, নিজেদের কথা মানুষের কাছে পৌঁছানো যাবে না, চ্যানেলের এয়ার টাইম নেওয়া যাবে না। সুতরাং সভা করতে হলে ওই জায়গাটায় করতে হবে। দেশের তো কোনো আইন আছে, রাজ্যের তো কোনো আইন আছে, সেই আইন অনুযায়ী দুজনকে, শাসক বিরোধী সবাইকে কথা মানতে হবে। এবং রাজ্যপালের দৃষ্টি, এই কথা আমি বিশ্বাস করি না যে রাজভবনের সামনে না হলে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা যাবে না। তাহলে প্রশ্ন উঠবে রাজ্যপালের দৃষ্টি নিয়ে, যে শুধুমাত্র তিনি কি রাজভবনের সামনেই দেখতে পাবেন, রাজ্যে কি ঘটছে সেটা দেখতে পাবেন না। এবং এ কথা কেউ স্বীকার করবে না যে রাজভবনের সামনে যে ধর্ণা সেটা নৈতিক, এটা অনৈতিক। এবং এই ধর্ণা সাধারণ মানুষের কাছে একটা বিরক্তির কারণ হচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক রাজনৈতিক নেতা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তার কথা বলতে পারেন, কিন্তু তার জন্য 144 ধারার মধ্যে দাঁড়িয়ে বলতে হবে তার গুরুত্ব বাড়বে এমন নয়। মানে তাহলে তো বিশ্বজিৎ দা এটা উঠবে, মানে এবার সমস্ত বাংলার যত ধর্ণা তাহলে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণের জন্য। দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণের জন্য মনে করেছিলেন কোচবিহারে ধর্ণা দেবেন, তারও মনে হলো যাই গিয়ে আমি একটু রাজভবনের সামনে ধর্ণা দিই, কারণ ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, শুভেন্দু অধিকারী করতে পারবেন, তাহলে আমি কেন পারবো না? সবাই এবার গিয়ে রাজভবনের সামনে দলে দলে ধর্ণা। তাড়াতাড়ি সৈকত এটা বন্ধ করা যাবে সেটা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে ভালো। এবং যে ফেডারেল সিস্টেমের কথা বলা হচ্ছে, রাজ্যপালের একটা সম্মান আছে, সুতরাং সেখানে তাকে থাকতে দেওয়া, তার কাছে বার্তা পাঠানোর অনেক উপায় আছে। পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চল থেকে রাজ্যপালের কাছে বার্তা পাঠানো যায়। সুতরাং ধর্নার বিষয়টা অন্য জায়গায় দিলেও তার গুরুত্ব কখনো কমে না। নর্থগেটের বাইরে রাজ্যপাল বলছেন পুলিশ আউটপোস্ট সরিয়ে দাও, আমি ওখানে জনমঞ্চ করব। এই জনমঞ্চ রাজ্যপাল গড়তে চাইছেন সেই নর্থ গেটের সামনেই। আবার মানে রাজ্যপালও কি নিজে একটু একটু করে পাবলিকের সঙ্গে ইন্টারাকশনের নামে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন? অবশ্যই জড়িয়ে পড়ছেন। আমি তোমাকে প্রথম যে কথা বললাম এটা হচ্ছে রাজভবনের রাজনীতিকরণ। আজকে এই প্রশ্নগুলো উঠতো না যদি রাজভবনকে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জুড়ে না দেওয়া হতো। এই রাজ্য সেই সংস্কৃতি দেখেছে। রাজ্যপাল মানেই সবার রাজ্যপাল, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়। তার মন্তব্য, তার যে কাজকর্ম সেটা সব মানুষের কথা ভেবে হবে, একটা বিশেষ রাজনৈতিক দল বা শাসকের কথা ভেবে, বিরোধীদের কথা ভেবে হবে না। রাজ্যের মানুষের অভিভাবক তিনি, সংবিধান তাকে সেই সুরক্ষা দিয়েছে। সুতরাং তিনি সব মানুষের হয়ে কথা বলবেন, রাজনীতির কথা বলবেন না, কোনো দায়বদ্ধতা থেকে বলবেন না। এবং সুষ্ঠু সরকার কিভাবে হবে, রাজ্যপালের কাছে সরকার যাবে, আলোচনা করবে রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি, আইন শৃঙ্খলা কিভাবে ঠিক হয়, কোথাও যদি কোনো গাফিলতি থাকে আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে। এটা তো এখন আমাদের রাজ্যে স্বপ্নের পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু এটা বাস্তব হওয়া উচিত, স্বপ্ন থাকা উচিত নয়। ঠিক। আমি একদম বিশ্বজিৎদার কথার সূত্র ধরে দীপ্তিমান দা আপনার কাছে আসবো। আপনি একটু আগেই বলছিলেন যে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ, আচ্ছা দৃষ্টি দুভাবে আকর্ষণ করা যায়। রাজভবনের সামনে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে সেখানে প্রচুর দৃষ্টি আকর্ষণ করা যায়, আমি আপনার সঙ্গে সহমত। আর একটা হচ্ছে রাজ্যপালের দৃষ্টি, মানে রাজ্যপাল সার্বিক দৃষ্টিতে দেখছেন, মানে দৃষ্টি অনেক রকম হতে পারে। মানে একজন অন্ধ মানুষও তিনি পৃথিবীকে দেখেন, কিন্তু তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন। মানে রাজ্যপাল কি অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছেন না বিজেপির চোখ দিয়ে দেখার চেষ্টা করছেন, সেটা আগে দেখতে হবে। না সৈকত, প্রথম কথা হচ্ছে এই রাজ্যপাল সাংবিধানিক প্রধান এই রাজ্যের।
তো আর্তদের চিৎকার যখন মুখ্যমন্ত্রী শুনবেন না, যখন প্রশাসন শুনবেন না, তখন আমাদের কাছে অপশন কি আছে? আমরা রাজ্যপাল তো রাজ্যপালের কাছে যাচ্ছেন যাব। জেলায় জেলায়। আমরা আমি বলছি, রাজ্যপালের কাছে রাজ্যপাল যাব। তো জেলায় জেলায় যাচ্ছেন। এবং যে কথাটা তাহলে বিশ্বজিৎ রাজ্যপালের বাড়ির সামনে ধর্ণা না, না, কেন? আমি সেটাতে আসছি। আমি যে কথা বিশ্বজিৎ বাবু বলছিলেন যে রাজ্যপালের রাজনীতিকরণ, রাজ্যপাল কোন একটা দলের হয়ে বলছেন, আমি এখনো অবধি রাজ্যপালের এমন কোন স্টেটমেন্ট দেখিনি তিনি কোনো দলের হয়ে বলেছেন। তিনি আর্তদের পক্ষে বলেছেন, যারা মার খাচ্ছেন, যারা খুন হয়ে গেছেন, ভোটের পরে যাদের প্রতি অত্যাচার সংগঠিত হয়েছে তাদের পক্ষে বলছেন, সাধারণ মানুষের পক্ষে বলছেন। কোনো রাজনৈতিক, সেটা যদি সাধারণ মানুষের পক্ষে বলাটা যদি মানে কোনো দলের পক্ষে বলা বলে মনে হয়ে থাকে, সেটা সম্পূর্ণ ভ্রম বলে আমি মনে করি। আরেকটা কথা হচ্ছে, এই যে আজকের দিনে এই যে আমরা আলোচনাটা করছি, যে কথাটা সত্যজিৎ বাবু বললেন বা যে কথাটা মাননীয় বিচারপতি বলেছেন, আমরা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে সেদিনকের ভুলটা আজকে আমরা যে অ্যাপিল করেছি সেটার জন্য তো বোঝা গেল যে সেদিনকের ভুলটা, সেদিনকের অন্যায়টা, এইটাই তো মূল উদ্দেশ্য। সেদিনকের অন্যায়টা তো আজকে তৃণমূল রেজিস্টার কংগ্রেস হলো। বলছে আপনারা আসলে অবশ্যই। এই ঘর ছাড়াদের নিয়ে বসা আপনাদের উদ্দেশ্য নয়। আপনাদের উদ্দেশ্য ছিল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করেছিলেন, ওটাকে আইনের আওতায় নিয়ে আসা। ভুল না, অন্যায় করেছিল। তাহলে সেই একই অন্যায় আপনারা করতে যাচ্ছেন কেন? 144 দ্বারা ভাঙা তো অন্যায়। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যায় করে থাকেন, কোট আনকোট, তাহলে আপনারা একই অন্যায় করতে যাচ্ছিলেন কেন? যদি শাসক তার দায়িত্ব না মানে, তাহলে বিরোধীদের দায় কোথায়? শাসককেও তো তার দায়িত্ব মানতে হবে। সেটাই তো সাধারণ আইন ভেঙে আইনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আপনার আইন সঠিক নয়। না, শাসকের যে দায়িত্ব, শাসক যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে আমরা কার কাছে যাব, কোথায় বলবো? তা আমাদেরকে এইভাবেই তো দিক নির্দেশিত করতে হবে। মানে আপনি পরিষ্কার বলতে চাইছেন, পুলিশ সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেহেতু তিনি শাসক দলের নেতা, তাকে বাধ্য হয়েছিল পুলিশ দিতে, মানে পারমিশন দিতে। কোনো ধরে মাথা আছে নাকি? কোন পুলিশের কোনো ক্ষমতা আছে নাকি অভিষেক ব্যানার্জি? এইটাই তো আমি আপনার থেকে জানতে চাইবো। পুলিশ মেরুদণ্ড নিয়ে কাজ করছে। আপনি এতদিন প্রশাসনে কাজ করেছেন, এত বড় পদে কাজ করেছেন, হাজার হাজার মানুষ আপনাকে, আপনার অধস্তন কর্মীরা আপনার আন্ডারে কাজ করেছেন, সেই পুলিশকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়। হ্যাঁ, কিন্তু এইরকম পরিস্থিতি তো আমাদের সময় হয়নি। আমরা যখন চাকরি করেছি তখন এইরকম পরিস্থিতি, রাজভবনের সামনে মিটিং কিংবা 144 ভেঙে কোনো মিটিং, সেই পরিস্থিতি হয়নি। 1 নম্বর তো 144 অ্যাকচুয়ালি যেই জুরিসডিকশনটাই ছিল, যখনই আপনি রানী রাসমণি এভিনিউ ব্রেক করছেন, তখন সাথে সাথে আপনি 144 আওতার মধ্যে ঢুকে যাচ্ছেন। আমরা যখন যে কোনো প্রসেশন, যে কোনো মিছিল, যে কোনো বিক্ষোভ আমরা রানী রাসমণিতেই বসাতাম। এবং তারপরে যখন ওরা 1টা 2টো 3টে পর্যন্ত গার্ড ট্রেল করা থাকতো, যে একটা লাস্টে যখন ব্রেক করবে তখন তাকে অ্যারেস্ট করা হতো, এবং আমাদের গাড়ি সেইভাবেই থাকতো, এবং তাদেরকে সুনির্দিষ্ট জেলে, প্রেসিডেন্সি জেল কিংবা অন্যান্য জেলে নিয়ে যাওয়া হতো। ম্যাজিস্ট্রেট থাকতেন, লোকাল অফিসাররা থাকতেন। এটাই হচ্ছে প্রসিডিওর, এই প্রসিডিওরের বাইরে নয়। এখন ঘটনা হচ্ছে যে যদি কোনো একটা ইনসিডেন্ট হয়ে থাকে, সেই ইনসিডেন্টটাকে ভিত্তি করে অন্য ইনসিডেন্ট করা যায় না, এটাই হচ্ছে আমার বক্তব্য। পুলিশ কি নিজের, এই যে আজকে যে কথাগুলো পুলিশের উদ্দেশ্যে আসছে, পুলিশ কি সেই জায়গাটা নিজেই তৈরি করে দিয়েছে? এই ব্যাপারে পুলিশ তৈরি করে দিয়েছে না, এই যে বারবার বলেছে না পুলিশ পারমিশন দিয়েছে, পারমিশন তো আমরা তো কেউ দেখিনি, আপনিও দেখেননি, আমিও দেখিনি, যারা এখানে আছেন তারা কেউ দেখেনি। এমনও তো হতে পারে যে না, কোনো পারমিশনই দেওয়া হয়নি, কারণ পারমিশন দিতে গেলে সেখানে তাকে অনেক কারণ দর্শাতে হবে। সে এমনি মিটিং করলো, কিন্তু কারণ দর্শানো, অর্থাৎ ঘুরিয়ে গোটা বিষয়টা, মানে আসলে ছিল শুভেন্দু অধিকারীর ধর্নার জন্য পারমিশন, এখন এই একই মামলাতে জুড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সময় ধর্না করেছিলেন, সেটা আইনত সিদ্ধ ছিল কিনা বা বৈধ ছিল কিনা, সেটাও এখন আদালতের বিচার্য এসে গেল। যেটা আমি আমার ইন্ট্রো পার্টেই বলছিলাম, যে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য কি তাহলে এটাই ছিল যে ঠিক আছে, ধর্না করতে পারি আর না পারি, অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধর্নাটা হয়েছিল সেটা যে আইন বিরুদ্ধ ছিল বিজেপির ভাষায় বা বিজেপির বক্তব্য অনুযায়ী, সেটাকে অন্তত সামনে নিয়ে আসতে পারি, নাকি সত্যি ঘর ছাড়াদের জন্য শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে বসে ওই রাজ্যপালের কয়েক মিনিটের দূরত্বে থাকা রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন, যে সত্যি রাজ্যপাল কিছু দেখতে পাচ্ছেন না বাংলায় কি চলছে। সেটা হচ্ছে জেল হেফাজতে থাকাকালীন এক বিচারাধীন ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি বিজেপি কর্মী। অভিযোগ যে তাকে পুলিশ লকআপে পেটানো হয়েছে, তাকে জেল হেফাজতে থাকাকালীন তাকে মারধর করা হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সিবিআই তদন্ত করতে হবে, এই ঘটনার অবিলম্বে সিবিআই তদন্ত প্রয়োজন, এবং সেই মামলা
যায় কলকাতা হাইকোর্ট এবং এই মামলাটিও বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই ওঠে এবং সেই মামলায় যা আবেদন জানানো হয়েছিল মৃতের পরিবারের তরফ থেকে মোটামুটি সেই আবেদন রক্ষা করা হয়েছে, সেই আবেদনের সায় দিয়েছেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন, যেটা আজকের আলোচনার খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আমি বারবার বলছি এতটাই গুরুত্বপূর্ণ যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত কম দেখা গিয়েছে। আমি আলোচনায় যাব, কিন্তু আগে প্রতিবেদন দেখাবো। জেল হেফাজতে থাকা বিজেপি কর্মীর মৃত্যু পিজি হাসপাতালে, আর এই ঘটনার জেরে সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রাজনৈতিক বিতর্ক এতটাই চড়া যে ইস্যু গড়ালো কলকাতা হাইকোর্টে। যদিও এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এক স্যান্ডেলে। সেখানে তিনি লেখেন, মমতার পুলিশের বর্বরতায় বিজেপি কর্মীর মৃত্যু, পড়ে গিয়ে মাথার চোটের অজুহাত দিচ্ছে পুলিশ। সিবিআই তদন্ত বা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। ৪ জুন লোকসভা নির্বাচনে ভোট গণনার দিন পশ্চিম মেদিনীপুরের টিবরায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তল্লাশি চালিয়ে রাজ্য পুলিশ বিজেপি কর্মী সঞ্জয় বেরাকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে জেল হেফাজত হয়েছিল সঞ্জয়, রাখা হয়েছিল মেদিনীপুরের প্রেসিডেন্সি জেলে। শারীরিক অবস্থার জন্য সঞ্জয়কে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। 11 জুন জেলে ফিরিয়ে নেওয়া হয়েছিল সঞ্জয়কে। ফের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এসএসকেএমে বুধবার সকালে মারা যান বছর 42-এর সঞ্জয়। পুলিশের দাবি, সঞ্জয় মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন, কিন্তু তা মানতে নারাজ সঞ্জয়ের পরিবার। তার পয়সার অভাব নাই, তো তবু চিকিৎসা পেলো নি, তারা ছাড়লো নি। যদি আমরা চিকিৎসা করব কি করে বলুন? না আমাদের মনের মতো চিকিৎসা করতো। আমার 3টি ছেলে। সঞ্জয়ের পরিবারের অভিযোগ, গ্রেফতারের সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, অথচ তারপরে তিনি যখন সঞ্জয়কে আদালতে পেশ করা হয় তখন তার মাথায় ব্যান্ডেজ দেখা যায়। কোন কেন্দ্রীয় সরকারি হাসপাতালে সঞ্জয়ের দেহের ময়না তদন্তের দাবি তুলছেন তার পরিবার। বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর অভিযোগের মাত্রা শুনে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মামলা করার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। এজলাসে দাঁড়িয়ে সঞ্জয়ের আইনজীবী দাবি করেন, সঞ্জয় বেরাকে হেফাজতে থাকাকালীন মারধর করে পুলিশ। ডেবরা থানা সিসিটিভি ফুটেজ আদালতে জমা দিতে হবে। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে। ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে। পুলিশ হেফাজতে না দিয়ে কেন জেল হেফাজত হয়েছিল? বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, সঞ্জয় বেরাকে গ্রেফতারের পর ধৃতের কোনো মেডিকেল টেস্ট হলে তার রিপোর্ট আছে? পাল্টা রাজ্য সরকারের এজি কিশোর দত্ত বলেন, অবশ্যই করা হয়েছে, তবে রিপোর্ট এই মুহূর্তে তার কাছে নেই। রাজ্য সরকারের এজি কিশোর দত্ত আরও জানান, 3 তারিখ থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে, আদালত চাইলে দেখতে পারে। এমনকি এজি কিশোর দত্ত দাবি করেন, পুলিশ হেফাজতের প্রশ্নই নেই, জেল হেফাজত দেওয়া হয়েছিল, তাই মারধর করার কোনো বিষয় নেই। মৃত ব্যক্তি মাদকের নেশা ছিল বলেই জানা গিয়েছে, সেই আসক্তির সিনড্রোমকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, 4 এবং 5 জুন ডেবরা থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। এসএসকেএম হাসপাতালে সিনিয়র চিকিৎসকরা ময়না তদন্ত করবেন এবং ময়না তদন্ত প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিওগ্রাফি করতে হবে। সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে চলবে এই তদন্ত। আমি ওই হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, খুব ভালো রায় দিয়েছে। আর বলেছেন জেলে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে, জেলে কি বলবেন? নিশ্চয়ই সংরক্ষণ করতে হবে, নাহলে আমরা সিবিআই তদন্তর দাবি জানাবো কি করে। এদিকে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। যা যা নিয়ম মতো আছে রাজ্য সরকার প্রশাসন তাদের শেখাতে হবে না, তারা নিশ্চিতভাবে গোটা জিনিসটা দেখছেন। অকারণ অভিযোগ করে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন ঘটনার সঙ্গে। তারা যা বলছেন বাস্তব আদৌ সেটা নয়, সেটা তারাও জানেন। সস্তা রাজনীতি করার জন্য বলছেন ওসব। জেল হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলাকে ফের একবার তোপ দেখেছে বিজেপি। পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল যিনি আছেন, তিনি কি মনে করছেন যে আইন শৃঙ্খলার সামান্যতম কোনো বিষয় এ রাজ্যে অবশিষ্ট আছে? এ রাজ্যের পুলিশের বর্তমান যে অবস্থা এবং পুলিশের যে অবস্থান, যেভাবে প্রত্যেকটি ঘটনায় পুলিশ কোনো এফআইআর দায়ের করছে না, যেভাবে প্রত্যেকটি ঘটনায় পুলিশ যারা আক্রান্ত হয়েছেন তাদের অসহযোগিতা করছে, তাতে এই পুলিশকে দিয়ে পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন শান্ত রাখা যাবে না।
সন্দেহ নেই, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর যেভাবে রাজ্য রাজনীতিতে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে, তাতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার উত্তেজনার পারদ আরও খানিকটা বাড়িয়ে দিল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমাদের প্রতিবেদন দেখার পর আমি পরিচয় করব, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। বাণীব্রত বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলার এই সময় অনুষ্ঠানে। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে প্রথম টপিকটি নিয়ে আলোচনা করছিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজভবনের সামনে ধর্ণা দেন, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন পারমিশন দিচ্ছে না পুলিশ? শুভেন্দু অধিকারী বলছেন এটা পক্ষপাত দুষ্ট আচরণ পুলিশের। আপনি কি বলবেন? দেখুন, রাজ্যপালের ইয়ের সামনে 144 ধারা আছে, সেই 144 ধারা জন্য পুলিশ সেই জায়গায় জায়গা দিচ্ছে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন করেছিলেন তখন কি পরিস্থিতিতে কিভাবে করেছিলেন সেগুলো তো দেখার বিষয় আছে। আর শুভেন্দু অধিকারী যে করছেন, উনি তো সব ব্যাপারেই কোর্টে যাচ্ছেন। তা কোর্টে গিয়ে উনি পারমিশন চেয়েছেন, কোর্ট তাকে পারমিশন দেয়নি, সেটা তো আইনের ব্যাপার। অতএব এটা নিয়ে তো কিছু বলার ব্যাপার নেই। বাণীব্রত বাবু, আপনি বলছেন যে কোন পরিস্থিতিতে আইনের ব্যাপার ইত্যাদি ইত্যাদি বক্তব্য। আমি বলছি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা অবস্থান করেছিলেন তখন ওখানে তো 144 উইথড্র হয়নি, 144 তো ছিল। তাহলে কোন পরিস্থিতির প্রয়োজন পড়লো যে সেই সময় 144 থাকলে পারমিশন দেওয়া হচ্ছে আর এখন দেওয়া হচ্ছে না? না, তাহলে তো সেই সময় তো রাজ্যপালও পারতেন যে ওটাকে তুলে দিতে। রাজ্যপাল কেন তোলেননি তখন? রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা দিচ্ছেন, রাজ্যপাল কেন তুলবেন? ওটা তো পুলিশের জুরিডিকশন। তুলে দিতে রাজ্যপাল কি প্রশাসনিক ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন নাকি? কখনোই নয়। করছেন তো রাজ্যপাল তো সবসময় প্রশাসনিক ব্যাপারে হস্তক্ষেপ করছেন। উনি বিভিন্ন ব্যাপারে উনি রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন, বলছেন যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো উনি যখন করছেন এটা তো করতে পারতেন, কেন করেননি আর এখন কেন হবে না, এই দুটোর মধ্যে ফারাক করার কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে তখন যেটা হয়েছে, তখন শুভেন্দু অধিকারী বা কোর্টে গিয়ে কেন বাধা দেয়নি? রাজ্যপালের করা উচিত ছিল, মানে আপনি বলছেন রাজ্যপালের অভিষেক ব্যানার্জিকে তুলে দেওয়া উচিত ছিল? রাজ্যপাল তো তার আইনের ব্যবস্থা নেবেন, আইনের ব্যবস্থা নিয়ে প্রশাসনকে বলবেন যে 144 ধারা আছে। মানে আপনি বলছেন অভিষেক ব্যানার্জিকে রাজ্যপালের তুলে দেওয়া উচিত ছিল? হ্যাঁ, অবশ্যই উচিত ছিল যদি মনে করতেন তিনি। তখন ওই তো বলছি পরিস্থিতি কোথায় ছিল, কি পরিস্থিতিতে তাকে জায়গা দেওয়া হয়েছে। না, শাসক দলের কোনো মিনিমাম দায়িত্ব নেই, পুলিশের দায়িত্ব নেই, প্রশাসনের দায়িত্ব নেই। কি দায়িত্ব আছে? আমি কি একটু বলে একটা লাইন বলে দিই খালি। প্রথম কথা হচ্ছে, রাজ্যপাল কি হবে, কি করা হবে, কোনো ব্যাপারে প্রশাসনিক ব্যাপারে রাজ্যপাল কোনো অর্ডার পুলিশকে দিতে পারেন না, নাম্বার 1। নাম্বার 2, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখবে হচ্ছে রাজ্য সরকার। এখানে যে রাজ্য সরকারেরই দেখার কথা, এখানে রাজ্যপালের দেখার কথা। কোনখানে কি হবে, ল অ্যান্ড অর্ডারটা কি হবে, কিভাবে দেখা হবে, এটা পুরোপুরি দায়িত্ব। রাজ্যপাল যখন দেখবেন তখন সেটা অন্য বিষয়ে চলে যাবে। অন্য বিষয় না, রাজ্যপালের এই ব্যাপারটার মধ্যে ইন্টারফেয়ার করার কোনো ব্যাপারই নেই। এবং উনি অর্ডার দিতে পারবেন না পুলিশ কমিশনারকে যে আপনি এটা করুন, এটা ওকে অ্যারেস্ট করুন, ওকে তুলে দিন, এটা করুন, এটা করার অধিকার নেই। রাজ্যপাল যখন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নেবেন তখন রাষ্ট্রপতিকে তিনি সুপারিশ করবেন এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। মানে আমি জানি না আপনার এই বক্তব্যে কি ব্যাখ্যা, আমি ঠিক বুঝতে পারলাম না বাণীব্রত। যাই হোক, আমার দ্বিতীয় টপিক নিয়ে আমি আসছি। দ্বিতীয় টপিকে আমি যেটা খুব ইন্টারেস্টিং বিষয়, আমি প্রথমেই অবস্থান হচ্ছে সেটা রাজ্যপাল তো যদি তার মনে হয় যে বেআইনি হচ্ছে, রাজ্যপাল তো বলতে পারে প্রশাসনকে যে বেআইনি কাজটা হচ্ছে এটাকে দেখো। আচ্ছা, আপনার কথাটা আমি এতক্ষণে বুঝতে পারলাম। আপনি বলছেন যদি 144 ভায়োলেশন হচ্ছে, তাহলে রাজ্যপাল পুলিশকে কেন এই অনুরোধ করলেন না যে তার বাড়িতে তিনি অবরুদ্ধ হয়ে পড়েছেন, তার এলাকায় তিনি এলাকাকে অবরুদ্ধ বলে মনে করছেন? যাই হোক, আমি দীপ্তিমান্দার কাছে আসতে চাইবো। দীপ্তিমান্দা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো। এই যে আমরা যে প্রতিবেদনটা একটু আগে দেখালাম, আপনি প্রতিবেদনটি যদি মন দিয়ে, আমি বাণীব্রত বাবু আসছি, আমি প্রতিবেদনটিতে খুব স্পষ্টভাবে কতগুলো কথা উল্লেখ আমরা দেখালাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে, যেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা যে আপনারা দাবি করেছিলেন কোনো কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে, তাই তো? মানে এর প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা যা করে থাকেন, কেন্দ্রীয় হাসপাতালে
পিএম রিপোর্ট করতে হবে। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু কেন্দ্রীয় হাসপাতালে দিলেন না, তিনি দিলেন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল, কলকাতার 1 নম্বর সরকারি হাসপাতাল SSKM এ। মানে আপনাদের এক্ষেত্রে এটা ধোপে টিকলো না, মানে রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতি মনে করছেন রাজ্যের সরকারি হাসপাতালেই যথেষ্ট, এর জন্য কেন্দ্রীয় হাসপাতালের প্রয়োজনীয়তা নেই। আপনারা ভরসা রাখতে পারছেন না রাজ্যের উপর, কিন্তু আদালত রাজ্যের হাসপাতালের উপরই ভরসা রাখছে। না, ঘটনাটা তা না। দেখুন, বিচারপতি আপনাদের তো গঠনমূলক রাজনীতি করতে হবে। মানে দেখুন, বিচারপতি তার কনসিডারেশনে একটা ভার্ডিক্ট দিয়েছেন, সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে সিনিয়র ডাক্তারদের দিয়ে SSKM হসপিটালে ময়নাতদন্ত হবে এবং সম্পূর্ণ ভিডিওগ্রাফি করতে হবে, এই কথাটাও কিন্তু উনি উল্লেখ করেছেন। তো সুতরাং আমাদের ধারণা যদি এটা কোর্টের অবজারভেশনে হয় তাহলে হয়তো পদ্ধতিটা সঠিক হবে, এইটুকুনি আমরা আশা করতে পারি। কারণ আমরা বিচারকের সিদ্ধান্তের বাইরে বা বিরুদ্ধে তো কিছু বলতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়ে প্রশ্নটাই করিনি, আমি বলছি আপনারা রাজ্য সরকারের কোন প্রতিষ্ঠানের উপর ভরসা রাখতে পারছেন না। খুব স্বাভাবিক, কারণ আমার মনে হয় আমাদের এখানে আদালত রাখছে। আদালত রাখলে তো এতটা ভিডিওগ্রাফির কথা, এত সিনিয়র ডাক্তারের কথা, এতটা এইরকম ভাবে বলতো না। আমি শুধু সৈকত, আমি এই কচকচানির মধ্যে যাচ্ছি না, আমি শুধু তোমার PCR কে যদি তুমি বলতে পারো যে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেবরা পার্টি অফিসে বসে একটা প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সের পাশে একটা বাচ্চা ছেলে, ক্লাস 7-এ পড়া বাচ্চা ছেলে ফ্যাল ফ্যাল করে সামনের দিকে তাকিয়ে আছে, তার চোখে শুধু শূন্যতা। আমাদের দুঃখের কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে এখন শুধু শূন্যতা শূন্যতা শূন্যতা, এই শূন্যতা ছাড়া পশ্চিমবঙ্গে আর কিছুই অবশিষ্ট নেই। তুমি বলো আজকে এই ক্লাস 7-এর ছেলেটা কি অপরাধ করেছে? তার বাবা রাজনৈতিক কর্মী, তিনি তার একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছেন, সেই কর্মসূচিতে গেলে পুলিশ কি বলছে? এজি একটা অদ্ভুত কথা বলেছেন, কোনো ময়না তদন্ত হলো না, কিছু হলো না, এজি বলে দিলেন ও মাদকাসক্ত ছিল। মানে এজি, মানে তার প্রতি রেসপেক্ট রেখে বলছি, আমরা রাজ্যের মানুষরা এজিদের বা এই ধরনের যারা পোস্টে আছেন তাদের সবাইকে সম্মান করি, কিন্তু তিনি একবারে কিছু না দেখে বলে দিলেন মাদকাসক্ত ছিল, পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে। আপনারা তো কাশীপুরের ঘটনা অনেক কিছু বলেছিলেন, তারপর কাশীপুরের ঘটনা তো সেদিকে এগোয়নি, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সে সময় বলেছিলেন। না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তদন্ত কিভাবে হয়েছে আমরা জানি না, আলটিমেটলি কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু একটা মিনিমাম রেসপেক্ট, একটা মানে এই রাজ্যের একজন সহনাগরিক মারা গেছেন, মিনিমাম রেসপেক্টটুকু তো তিনি দেবেন। তিনি বলে দিলেন মাদকাসক্ত ছিলেন। আমরা এই শূন্যতার বিরুদ্ধে প্রতিবাদ করছি। বিজেপি কিন্তু আজকে যে ধরনের যে প্রতিবাদটা সংগঠিত করছে, কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো কোনো প্রতিবাদ সংগঠিত করার দরকার ছিল না। এই ধরনের বেআইনি কার্যকলাপ, মানুষের উপর অত্যাচার ক্রমান্বয়ে বাড়ছে। আমরা 2011-র পর থেকে দেখেছি যেভাবে এই রাজ্যের গণতন্ত্রকে ধর্ষিত এই প্রশ্নটাই আমি বিরুদ্ধেই তো আমরা বিশ্বজিৎদার কাছে করব। বিশ্বজিৎদা, আমরা কিন্তু একটা জিনিস কেউ ফলো করছি না, হয়তো প্রতিদিন একটা করে মৃত্যু নিয়ে আলোচনা করছি, কিন্তু যখন বছরের শেষে আমরা হিসেব মেলাচ্ছি দেখছি 365 দিনে কোনো না কোনো পলিটিক্যাল মার্ডার হয়েছে, কিন্তু রোজ একটা হচ্ছে বলে আমরা বুঝতে পারছি না। এই যে আজকে একজন রাজনৈতিক কর্মীর মৃত্যু হলো, যে কারণেই মৃত্যু হোক, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিনি বিচারাধীন ছিলেন, তার যাবতীয় রেসপন্সিবিলিটি রাজ্য সরকারের। সেই ব্যক্তির কি করে মৃত্যু হয়ে গেল সেটা আগে থেকে পুলিশ বলে দিচ্ছে, বা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পড়ে গিয়ে মারা গেছে। এটা তো বিরোধী দলের কাছে পুলিশেরও ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে যে না, এই সঠিক এই কারণেই তিনি মারা গেছেন, তবে তো পুলিশকে মানুষ ভরসা করবেন, বিরোধী দল ভরসা করবে। তুমি যথার্থ বলেছো সৈকত, দায় কিন্তু প্রশাসনের, আইন ব্যবস্থার যারা রক্ষক তাকে দেওয়া হয়েছে, এবং আমরা মানবাধিকার অনুযায়ী যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ সেটা অনুযায়ী আমরা জানি, এবং রাজ্যের যে মানবাধিকার সনদ এটা অনুযায়ী প্রত্যেক মানুষ যদি অন্যায় করে তার বিচার হবে, সে যা আইনে শাস্তি আছে শাস্তি পাবে। কিন্তু নিজে হাতে যদি তুলে নেওয়া হয়, তার মৃত্যুর কারণ যদি এটা হয়, কারণ এখনো আমরা সঠিকভাবে জানি না কি কারণ, কিন্তু যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের মধ্যে যতটুকু সঙ্গতি এবং অসঙ্গতি আছে, সেখান থেকে আদালতও প্রশ্ন তুলছে কতগুলো বিষয়ে, ওই বিষয়গুলোর উত্তর না আসলে বলতে পারবো না যে কিভাবে মৃত্যু হয়েছে। কিন্তু এটা বলতে পারি, দায়বদ্ধতা এড়ানো যাবে না। কেন দায়বদ্ধতা এড়ানো যাবে না? তিনি কোন রাজনৈতিক দল করেন সেটা বড় কথা নয়, তিনি একজন মানুষ, সুতরাং মানুষ হিসাবে তার বাঁচার অধিকার আছে। এই আন্তর্জাতিক মানবাধিকার সনদের এই যে বাক্য, যেটা রাজ্য মানবাধিকার সনদে আছে, সেটা তাকে বাঁচতে দিয়ে সে অন্যায় করলে তার বিরুদ্ধে যে শাস্তি নেওয়া উচিত সেটা নিতে হবে। কিন্তু তাকে যদি মেরেই ফেলা হয়, তার সুরক্ষা যদি
জেল প্রশাসন না দিতে পারে, তাহলে সাধারণ মানুষের কাছে এলে কি সুরক্ষা হবে? আজকে একটা সরকার বা আইন ব্যবস্থার রক্ষক যারা, তাদেরকে সুরক্ষার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তাদের কাছে নিরাপদ নয় অভিযুক্তরা। এরপরে অভিযুক্তরা তো মুহুর্মুহুর প্রশ্ন তুলবে, তার পরিবারের লোকজন প্রশ্ন তুলবে যে কোন কারণে, যে আমরা বিশ্বাস করি না আজকে সিবিআই চাওয়া বা অন্যান্য যে বিচার ব্যবস্থার দাবি করা হচ্ছে, তার কারণ হচ্ছে এই অবিশ্বাসের, ভরসাহীনতার জায়গা তৈরি হওয়া। কিন্তু এটা কাম্য সরকার এবং প্রশাসক দেখবে একটাও যাতে রাজনৈতিক হত্যা না হয়, না শাসক দল না বিরোধী দল। রাজনৈতিকভাবে উত্তরবঙ্গে যারা শক্তিশালী, দক্ষিণবঙ্গে যারা শক্তিশালী, তারা যদি বিরোধীদের সম্মান করতে না পারে, বিরোধীদের যদি মুহুর্মুহুর এই হিংসার মুখে পড়তে হয়, আর এটা তো রাজনৈতিক হিংসা আমি বলবো না, আমি বলবো যে বিচার ব্যবস্থা যাদেরকে দায়িত্ব দিল, জেলে তাদের থাকলো, জেল প্রশাসন তাদের নিরাপত্তা দিতে পারলো না, প্রশ্ন উঠবে না, আঙুল উঠবে না তাদের দিকে যে কোন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আসছি, সেই ব্যবস্থার প্রতি প্রশ্ন উঠবে না? আমি বাণীব্রত বাবু আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো যে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা, একের পর এক টুইট করেছেন, আজকে এই টুইটও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বলছেন একের পর এক হাসপাতাল, প্রথমে জেল হাসপাতাল, তারপর মেদিনীপুর মেডিকেল কলেজ, তারপর তাকে নিয়ে আসা হলো প্রেসিডেন্সি জেলে, তারপর অসুস্থ হয়ে গেলে পিজি হাসপাতালে, একের পর এক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে যখন বিচারপতি জানতে চান তার কাছে, রাজ্যের এজির কাছে, যে আপনার কাছে তার মেডিকেল রিপোর্ট আছে, তাকে মেডিকেল করানো হয়েছিল, রিপোর্ট আছে, তিনি বলেন আমি আজকে নিয়ে আসিনি রিপোর্ট। প্রস্তুত হয়ে যাননি এজি, রাজ্যের আইনজীবী প্রস্তুত হয়ে আদালতে যাননি। না দেখুন, এর ব্যাপারটা হচ্ছে বিচারাধীন আছে, তো বিচারাধীন ব্যাপারের মধ্যে কোনো কমেন্ট করার ব্যাপার নেই। উনি বলেছেন আজকে মাননীয় বিচারক বলে দিয়েছেন যে সমস্ত পোস্টমর্টমের সমস্ত জিনিস কোর্টে প্রডিউস করতে হবে। হ্যাঁ, তিনি হঠাৎ হয়তো তার কাছে এই রিপোর্টটা গেছে যে কোর্টে কেসটা এসছে, যেতে হবে, হয়তো তিনি প্রস্তুত হয়ে যেতে পারেননি, এটা স্বাভাবিক হতে পারে। বহু কেসেই দেখা গেছে যে অ্যাটেন্ড করার জন্য তাকে পাঠানো হচ্ছে, কিন্তু তার কাছে সেইভাবে তথ্য প্রমাণ দেয়া হয়নি, পাঠানো সম্ভব হয়নি। পরবর্তী দিন যে কেস হবে সেই কেসের দিন তিনি সবই নিয়ে যাবেন এবং এটা তো বিচার হবে। এটা তো জাস্ট আজকে বলা হচ্ছে যে কে দোষী কে দোষীরা, সেটা বিরোধী পক্ষ একটা কথা বলছে, সরকার পক্ষ একটা কথা বলছে, আলটিমেটলি তো বিচার হবে যেটা পোস্টমর্টম রিপোর্টটা আসলে, তখনই তো এজিও যেটা বলবেন, কোর্টও বিচার করবে, যে ডিসিশন হবে সেটাই হবে। এটা আগে থেকে কোনো বক্তব্য রাখার আমার মনে হয় না সমীচীন হবে। বেশ, আমি 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 খুব হ্যাঁ বেশ, আমি একটু সত্যজিৎ আপনার কাছে জানতে চাইবো যে একজন বিচারাধীন বন্দী, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর সম্পূর্ণ রাজ্য সরকারের দায়িত্ব, রাজ্যের বিভিন্ন, যে তিনি যদি জেলে থাকেন তাহলে জেল পুলিশ, যদি তিনি পুলিশ লকআপে থাকেন তার পুলিশ, এটার তো নিশ্চয়ই একটা প্রসিডিওর আছে, একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো ব্যক্তি যদি গ্রেফতার হয়, তাকে যদি কোনো প্রসিডিংস এর মধ্যে থাকতে হয়, তার লাইবিলিটিটা কার, কে দায়িত্ব নেবে? সম্পূর্ণটা বলে দিচ্ছি, খুব ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, একজন আসামি যখন অ্যারেস্ট করা হয়, যাকে বলা হবে এফআইআর নেমড আসামি কিংবা যে কোনোভাবে অ্যারেস্ট করা হবে, সাথে সাথে তাকে একটা নিয়ারেস্ট সরকারি হাসপাতালে তার একটা মেডিকেল এক্সামিনেশন করানো হয়। সেই মেডিকেল এক্সামিনেশনটা থাকে কেস ডায়েরির মধ্যে, এবং যখন সেই আসামিকে কোর্টে প্রডিউস করা হবে, তখন ট্রাইং ম্যাজিস্ট্রেট সেই মেডিকেল রিপোর্টটা দেখবে যে সেই কোনো রকম এক্সটার্নাল মার্কস অফ ইনজুরি কিংবা ডাক্তারের কি ওপিনিয়ন আছে রিগার্ডিং দিস অ্যাকিউজড, এটা নাম্বার ওয়ান। সেই রিপোর্টটাই আমাদের মাননীয় বিচারক দেখতে চেয়েছেন, যেটা উনি বললেন, এজি সাহেব বললেন যে আমার কাছে এই মুহূর্তে নেই, পরে দেখাবো। এটা হচ্ছে এক নম্বর। একটা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমি কলকাতা পুলিশের আমি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম, ইন অ্যাডিশন টু মাই ওন ডিউটিস। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে আমি অনেক ইনকোয়েস্টে আমাদেরকে করতে হয়েছে। এই যে বলা হচ্ছে না পোস্টমর্টেম বলার কথাটা বলা হচ্ছে, পোস্টমর্টেমের ব্যাপারটা বলি আপনাকে, এই ময়না তদন্তেরতে আপনি আসল জিনিসটা বুঝতে পারবেন যে এর মৃত্যুর কারণটা কি, কজ অফ ডেথ, টাইম অফ ডেথ এবং নেচার, মানে কিভাবে করা হয়েছিল।
কিন্তু যদি দেখা যায় যে কোনো ইনজুরি পাওয়া যাচ্ছে না কিন্তু মারা গেছে, তখন কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্টের উপর আমাদের নির্ভর করতে হয়, অর্থাৎ পেটে বিষ আছে কিনা। না, এখানে একটা আমি তথ্য দিয়ে রাখি, এই সঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যখন তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তার কোনো রকম ইনজুরি ছিল না, কিন্তু তাকে যখন আদালতে পেশ করা হয় তখন দেখা যায় তার মাথায় ব্যান্ডেজ করা রয়েছে, মানে তাকে দেবরা থানায় মারধর করা হয়েছে। এমন অভিযোগের কারণেই বিচারপতি অমৃতা সিনহা 5 এবং 6 তারিখের দেবরা থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। বলে দিচ্ছি আমি, একটু বললে সাধারণ পাবলিকও তো এটা শুনতে চাইছে। কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্টে বোঝা যাবে যে এনার পেটে কোনো বিষ আছে কিনা, বাইরে কোনো ইনজুরি নেই কিন্তু ভিতরে বিষে মরে গেল। এবার যেটা আপনি বলছেন যে এক্সটার্নাল মার্কস অফ ইনজুরি, যেটা বলছেন মাথায় লাগা হয়েছে, এখন মাথায় লাগতে গেলে সেটা যখন যেদিন ওকে অ্যারেস্ট করা হয়েছিল সেই অ্যারেস্টের যে মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট সরকারি ডাক্তার যে লিখে দিয়েছে যে অ্যাট দ্য টাইম অফ অ্যারেস্ট, আমি সেইখানে সেই মেডিকেল রিপোর্টের মধ্যে মাথা ইনজুরি ছিল না ছিল না। যদি দেখা যায় যে ওই ডাক্তারবাবু যিনি অ্যারেস্টের সময় যে ডাক্তারবাবু তাকে মেডিকেল এক্সামিনেশন করেছে সেক্ষেত্রে সেখানে কোনো মাথা ইনজুরি ছিল না আর তারপরে মাথায় ইনজুরি আছে, তাহলে বোঝা যাবে, বলতে হবে যে এই ইনজুরিটা কাস্টাডিতে হয়েছিল। এটা 2। এবার যেটা আরেকটা ব্যাপার বলছে, এই যে বলা হয় না ভিডিও ফটোগ্রাফি করা হোক, ভিডিও ফটোগ্রাফি করা হোক বলছেন, তো সবই দেখবেন সব জায়গায় চালু করা আছে। ঘটনা হচ্ছে, আমরা তো এই যে বললাম না যে আমি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম দীর্ঘদিন, 2007 থেকে 2014। ঘটনা হচ্ছে যে এই ময়না তদন্তের যে এগুলোকে ভিডিও ফটোগ্রাফি দুদিক থেকে করা হয় এই জন্য, যদি ভবিষ্যতে এই ময়না তদন্ত নিয়েই প্রশ্ন উঠে যায় তখন ভিডিও ফটোগ্রাফিও জাস্টিসরা দেখতে পারবেন এবং বিচারকরা দেখতে পারবেন, সেইটা দেখানোর জন্য ভিডিও প্যাম্পার করার চেষ্টা হয়েছিল কিনা। বেশ, এবার লাস্ট একটা কথা বলি, একটু বলে দিই জাস্ট, এটাই কিন্তু আসল পয়েন্টগুলো বলছি আপনাকে। আরেকটা কথা হচ্ছে, দেখুন যখন যদি কোনো লোকের ইনজুরি হয়ে পড়ে যায়, ওই যে বলছে না পড়ে গিয়ে মাথা ফেটেছে, জেনারেলি দেখবেন উইনার স্যান্ডে চোট পাবে। উইনার স্যান্ড মানে এটাকে বলে উইনার স্যান্ড। আমরা যখন জিতি ফুটবল, সে আত্মরক্ষার চেষ্টা করবে পড়ে যাওয়ার, উইনার স্যান্ড, এটাকে আমরা বলি উইনার স্যান্ড। আমরা যখন ফুটবলে জিতি আমরা বলি না জিতেছি, উইনার স্যান্ড। উইনার স্যান্ডে চোটগুলো পড়বে এবং আমরা অন্তত যারা অভিজ্ঞ পুলিশ অফিসার কিংবা যারা প্রফেসর অফ ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন, তারা এটা দেখলেই বুঝতে পারবে যে হোয়েদার ইট ইজ এ কনকক্টেড স্টোরি অর নট, নাম্বার 1। নাম্বার 2, এটাকে সত্যি মারা হয়েছিল কিনা। নাম্বার 3, এটা কি কাস্টাডির মধ্যেই টর্চার করা হয়েছিল। নেচার অফ ডেথ বলা হচ্ছে, না নেচারটা কি, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল না নিজেই পড়ে গেছে? ধাক্কা দিয়ে পড়লে ওটা বুঝতে পারা হয়, কিন্তু ইনজুরিটা দেখে বুঝতে পারবেন। ইনজুরিটা কি ধরনের? ধরুন আপনি অনেক সময় দেখবেন একটা এমন ইনজুরি হলো, আপনি দেখতে পাচ্ছেন বিশাল ইনজুরি, কিন্তু দেখা হলো সেলফ ইনফেক্টেড ইনজুরি, আপনি নিজে ইনজুরি করে আপনি পুলিশের কাছে গেছেন, এরকম অনেক হয়েছে। যদি ধরে নেওয়া যায় যে লকআপেই বা পুলিশের বা কাস্টডিতে থাকাকালীন তাকে পেটানো হয়েছে বা তার ইনজুরিটা কাস্টডিতে থাকাকালীন হয়েছে, সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি অ্যাকশন হয়? হ্যাঁ, পুলিশের এগেইনস্টে সাথে এই ক্ষেত্রে জেনারেলি কেস শুরু হবে। এখন ডিপার্টমেন্টাল ইনকোয়ারি না, ডিপার্টমেন্টাল না, একটা পূর্ণ তদন্ত হবে। একজন, যেটা তো আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বলেছে যে এসপির আন্ডারে করা হবে। ডিস্ট্রিক্ট যে এসপি আছে, মানে কলকাতায় যারা ডেপুটি কমিশনার তাদেরকে ডিস্ট্রিক্টে বলা হয় এসপি, তার আন্ডারে নির্দেশে এবং পুরো তদন্ত রিপোর্টটা তার কাছে সাবমিট করা। তার মানে এই জায়গাটায় আমি প্রশ্ন করতে চাইবো তৃণমূলের মুখপাত্রকে, বাণীব্রত বাবুকে, মানে আদালত কি তাহলে এই যে দুটো নির্দেশ দিয়েছেন যে দেবরা থানার 4 এবং 5 তারিখের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত হবে, এই দুটো নির্দেশের থেকে কি এটা প্রমাণ হচ্ছে যে পুলিশও কাঠগড়ায় রয়েছে, মানে পুলিশকে একেবারে সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না বিচারপতি? কি কারণে দিয়েছেন সেটা তো আমি বলতে পারবো না, তবে ঠিকই উনি যে দিক থেকে মনে করেছেন যে এগুলো করলে তদন্ত ঠিক পথে চলবে এবং তদন্তের সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে, সেই হিসেবে মনে করেই উনি দিয়েছেন। এটা স্বাভাবিক ব্যাপার যে কারুর আন্ডারেই তদন্তটা করতে দেওয়া হয়। এবং আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, সত্যজিৎ বাবু হচ্ছেন কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার। আমি জানি, ওনার থেকে ভালো আইনটা আমাদের এখানে বোধহয় আমরা কেউ জানি না। ওনার বলার পরে আপনি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন উনি কি বলতে চাইছেন। সেই কারণেই তো বলছি যে তদন্তটা করা হবে সেই তদন্তটা হোক, তদন্তে দেখা যাক যে কি হয়েছে,
তারপরে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো, বা কোর্টই বলবে যে তদন্তে পুলিশ দোষী না কে দোষী। বেশ, আমি শুধুমাত্র বিশ্বজিৎদার কাছে একটা জিনিস আমি জানতে চাইবো। বিশ্বজিৎদা, এই যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করছি, এই রকম ঘটনা বাংলা এর আগে বহুবার দেখেছি। পিঠে জামায় লিখে দেওয়া বিজেপি করার অপরাধে বিজয় কৃষ্ণ ভুইয়ার ঘটনা, আমার মনে হয় এর একাধিক ঘটনা রয়েছে, এমনকি তৃণমূলেরও বহু কর্মী খুন হয়েছে। এইটা কি কোথাও একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে বাংলায়, যে বিরোধী করলেই তাকে সরিয়ে দাও, খুনের রাজনীতি? এটা গণতন্ত্রে কখনো কাম্য নয়। অন্তত বাংলার যারা গণতন্ত্র প্রেমী মানুষ তারা চায় না। কারণ সঠিক গণতন্ত্র বা রোমান্স অফ ডেমোক্রেসি, যেখানে বিরোধীরা থাকবে, গঠনমূলক প্রশ্ন তুলবে, তা সেইটা কি আজকে আমাদের রাজ্যে ইউটোপিয়ান একটা জগৎ হয়ে যাচ্ছে, পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে? তাহলেই তো শাসককে প্রশ্ন করা যাবে। একইভাবে আমরা যে ছবি দেখি রাজ্যে, সে ছবি দেখি কেন্দ্রে, যে সবসময় বিরোধীদের একটা প্রেসারে রাখা। এটা কি অসহিষ্ণুতার প্রমাণ? অবশ্যই অসহিষ্ণুতা, কারণ গণতন্ত্রে এটা কখনোই কাম্য নয়। কারণ বিরোধীদের যদি প্রশ্ন করতে না দেওয়া যায়, তাহলে শাসক বুঝবে কি করে তার গলদ কোথায়। তার কারণ আমরা প্রত্যেকে, শাসক যারা দায়িত্বে আছেন তারাও তো মানুষ, কোথাও তো ভুল হতে পারে, আর বিরোধীরাও তো ভুল হতে পারে। সুতরাং এই যে বলা, আলোচনা, এই পরিসরটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, যেটা রাজ্যের গণতন্ত্র প্রেমী এবং রাজনীতি প্রেমী মানুষ তাদের কাছে একটা দুঃখের বিষয়। সত্যি একদম। আমি সংক্ষেপ সময় একটা লাইন একটু বলতে ভুলে গেছিলাম, এটা বলা দরকার আছে। সেটা হচ্ছে পোস্টমর্টমের করার আগে কিন্তু একটা ইনকোয়েস্ট হবে, দ্যাট ইজ কল্ড সুরথাল রিপোর্ট ইনকোয়েস্ট। ইনকোয়েস্টটা কে করবে? স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করবেন। অর্থাৎ আমি যে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম, সেই ম্যাজিস্ট্রেট হিসাবে সেইখানে তার পুরোপুরি ইনকোয়েস্ট করা হবে। ইনকোয়েস্ট মানে যে ডেড বডিটা রয়েছে, সেই ডেড বডির পুরো পুঙ্খানুপুঙ্খ কোথায় কোথায় এক্সটার্নাল মার্কস অফ ইঞ্জুরি আছে, কিরকম আছে, চোখ খোলা না বন্ধ, তার পায়ে কোনো ইঞ্জুরি আছে কিনা, মাথার কোন জায়গায় ইঞ্জুরি আছে, ফ্রন্টাল ইঞ্জুরি কি প্যারাটাল ইঞ্জুরি, সব প্রত্যেকটা জিনিস সেখানে ইনকোয়েস্ট প্রোফর্মা আছে। এটা প্রিন্টেড একদম, সেইটা লিখতে হবে, তারপরে পোস্টমর্টম। একদম। আমাদের পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে বামফ্রন্টের আমলে যে রাজনৈতিক সন্ত্রাস, তার ধারা আরো প্রবলভাবে তৃণমূলের আমলে 2011 থেকে প্রবাহিত হতে আমরা দেখছি। আমি জাস্ট একটা তথ্য দিয়ে শেষ করব। এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তাদের একটা তথ্য দিয়ে বলেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 2022 থেকে 2023 যে লাস্ট রিপোর্ট হয়েছে 31শে মার্চ অব্দি, তাতে কাস্টোডিয়াল ডেথের সংখ্যা 300% হাইক হয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলনের এই কাস্টোডিয়াল। কিন্তু দীপ্তিমান, আমাদের দেখতে হবে যে এটা কাস্টোডিয়াল ডেথ কিনা। আমাদের এখনই উপযাচক হয়ে বাড়তি মন্তব্যের প্রয়োজন নেই, তবে যদি কাস্টোডিয়াল ডেথ হয় সেটা দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে গ্রেপ্তার হওয়া যে সমস্ত আসামিরা থাকেন বা অপরাধীরা থাকেন, যাদের হয়তো প্রসিডিংস চলছে, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকবেন এবং সেটা মানবাধিকার লঙ্ঘন। এটা আমাদেরকে দেখতে হবে। আর যদি না হয়ে থাকে, তাহলে বিরোধীদের মিথ্যা অভিযোগটাও কিন্তু কোনো গঠনমূলক রাজনীতি নয়, সেটাও আমাদেরকে দেখতে হবে। আজকে অনেক ধন্যবাদ অতিথিদের আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। নমস্কার।